সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তার সচিবালয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা। বর্তমান সরকারের প্রথম একনেক সভায় 17টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে 9টি নতুন এবং বাকিগুলো সংশোধিত বা সময় বৃদ্ধির প্রকল্প। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন, ঢাকার জরুরি পানি সরবরাহ, সাভার সেনানিবাসে ব্যারাক নির্মাণ, 8টি বিভাগে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও সচিবালয়ে নতুন ভবন নির্মাণ প্রকল্প গুরুত্ব পাচ্ছে। পরিকল্পনা কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রকল্প শেষ না হলে বন্ধ হয়ে যেতে পারে অর্থায়ন। এজন্য চালু করা হচ্ছে কঠোর মনিটরিং ব্যবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রণয় ভার্মা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি ছাড়াও দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইতিবাচক মানসিকতা থাকলে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এ সময় দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার উপরও গুরুত্ব দেন সরকার প্রধান। জবাবে হাইকমিশনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত। এ সময় প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই ও একটি শোপিস উপহার দেন ভারতীয় হাইকমিশনার। লাইনে দাঁড়িয়ে যানবাহনের জন্য জ্বালানি তেল পাওয়া যেন এখন সোনার হরিণ পাওয়ার মতো হয়ে গেছে। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের স্বল্পতায় দীর্ঘ লাইন ও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার দৃশ্য যেন প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কোথাও 1 কিলোমিটার দীর্ঘ লাইন, কোথাও তা ছাড়িয়ে গেছে আরও বেশি। সব মিলিয়ে চরম ভোগান্তিতে চালকরা। তেল নিতে অনেককেই অন্তত 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে সময় মতো তেল না আসার কারণে কিছু সময় সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। সরকারের কথার সাথে পেট্রোল পাম্পের বাস্তবের সাথে সামান্যতম মিল নাই। আমরা যারা বাইক রাইড শেয়ার করি, আমাদের তেল নিতে গিয়ে আমাদের আধা বেলা শেষ হয়ে যায়। 200 টাকা অথবা কোনো পাম্পে 300 টাকা, কোনো পাম্পে 500 টাকা এই জ্বালানি দেয় আমাদের। এতে আমাদের এক বেলা করে এমনি লস হয়ে যাচ্ছে। বাইকাররা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও তেল পায় না। তো এই বিষয়ে সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে সবাই সমপরিমাণে তেল পায়, সবাই কেউ ফিরে না যায়। রোববার থেকে চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাচ্ছে। কেউ আগে পেয়ে থাকলেও চলমান ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। এদিকে সন্দেহজনক হাম নিয়ে একদিনে দেশে আরও কমপক্ষে 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 654 শিশু। এর মধ্যে 54 জনের হাম শনাক্ত হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এই হিসেব 4 এপ্রিল সকাল 8টা থেকে 5 এপ্রিল সকাল 8টা পর্যন্ত সময়ের। এই সময়ের মধ্যে হামে যেই 10 শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে 5 শিশুই কুষ্টিয়ার। এর বাইরে চট্টগ্রাম বিভাগে 2 ও রাজশাহীতে 3 শিশুর মৃত্যু হয়। সৌদি আরবে নিহত বাংলাদেশি প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছে গেছে। সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে সকালে মামুনের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত 8 মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল খার্জ এলাকায় আঘাত হানলে মামুন দগ্ধ হন। পরবর্তীতে রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের হামলা শুরু করে। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় ইরান। এতে সেসব দেশে কর্মরত বেশ কয়েকজন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন।
মার্চ মাসে শেষ হয়েছে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের আখ মারাই মৌসুম। প্রতি বছরের মতো এবারও আধুনিক অটোমেশন পদ্ধতিতে পুরো মৌসুম মারাই কার্যক্রম চলার কথা থাকলেও তা সম্ভব হয়নি। 2 থেকে 3 দফায় মাত্র 22 দিন আধুনিক মেশিনে মারাই চালানো সম্ভব হয়েছে। ফলে নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগেই মৌসুম শেষ করেছে কর্তৃপক্ষ। দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে উৎপাদন বাড়াতে এবং প্রক্রিয়াগত লস কমাতে 2012 সালে উদ্যোগ নেওয়া হয়। সংযোজন করা হয় আধুনিক যন্ত্রপাতি। এই প্রকল্পের শুরুতে ব্যয় ধরা হয় প্রায় 46.5 কোটি টাকা। পরবর্তীতে সংশোধনের মাধ্যমে ব্যয় বেড়ে দাঁড়ায় 102 কোটি টাকায়। 2025-26 মাড়াই মৌসুমে আধুনিক ব্যবস্থার আংশিক সূচনা হয়। 2-3 দফায় মাত্র 22 কার্যদিবস আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাড়াই কার্যক্রম চালানো সম্ভব হয়েছে। বাকি 40 কার্যদিবস পুরনো পদ্ধতিতেই আখ মাড়াই করা হয়। সব মিলে 68 দিনের পরিবর্তে 62 কার্যদিবসে মাড়াই মৌসুম সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। এই সময়ে 65,467 মেট্রিক টন আখ মাড়াই করে 3,564 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাড়াই মৌসুমের কার্য তো শেষ হয়েছে, কিন্তু অটোমেশনের যে কার্যক্রম পূর্ণাঙ্গভাবে এখনো শেষ হয়নি। আমরা চাই দর্শনাবাসী হিসাবে এটা দ্রুত সুন্দরভাবে এই প্রকল্পটা সম্পূর্ণ করে মিলটাকে সুন্দরভাবে স্বয়ংসম্পূর্ণভাবে চালানোর জন্য। গত 1 যুগ পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গভাবে এটা চালু হয়নি। তা হচ্ছে আমরা আশা করব, বা আমরা দর্শনাবাসী আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামীতে এটা চালু হবে। শ্রমিকদের অভিযোগ, সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পে সঠিকভাবে তদারকি করা হয়নি। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে। যে সময় টেন্ডার হয়েছিল সেই সময় টেন্ডারে যে এইটা যে ইন্ডিয়ান যে গভর্নমেন্টের যে কোম্পানি এটা নিয়েছে, এটা সঠিক তারা সিদ্ধান্ত নিয়েছিল না। ওই কোম্পানি বাংলাদেশের 5টি চিনি কলের মধ্যে 9টি চিনি কল রয়েছে, যে মিলে কর্মকাণ্ড করেছে বিএমআরির কাজ, সেখানে কিন্তু ত্রুটিপূর্ণ হয়েছে, ত্রুটিমুক্ত হয় নাই। আসলে কোনো প্রক্রিয়া বা কোনো বিষয় যখন এই প্রতিষ্ঠানের কাজে না আসবে, নামমাত্র অর্থে বিএমআরই, যেটা আমাদের কাছে কিছু প্রশ্নের সম্মুখীন করে তোলে। তবে কর্তৃপক্ষ বলছে আধুনিক মিল হাউস ও বয়লার চালু করা হয়েছে। প্রাথমিক কিছু যান্ত্রিক জটিলতা থাকলেও ধীরে ধীরে তা সমাধান করা হবে। বিএমআরই মিলটা দীর্ঘদিন ধরে এখানে স্থাপিত হয়েছে, যেটা বর্তমানে আমরা এই মৌসুমে সফলভাবে এই 22 দিন চালাতে সক্ষম হয়েছি। আমরা আশা করি আগামী মৌসুমে এই মিল দিয়ে আমরা আরো সুন্দরভাবে মালাই কার্যক্রম সম্পন্ন করতে পারবো এবং আমাদের রিকভারিও আগের চেয়ে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। 100 কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় হতাশ সংশ্লিষ্টরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর শহর হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন এবং আহত হন আরও কমপক্ষে 11 জন। স্থানীয় সময় রোববার বিকেলে 5 তলা এই ভবনটিতে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত রাতে ইরানের তেহরানের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত 6 শিশু নিহত হয়েছে। এদিকে হরমুজ প্রণালী কখনোই আগের অবস্থানে ফিরে যাবে না বলে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আইআরজিসি জানায়, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এমন এক নতুন বাস্তবতা তৈরি করেছে যেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহির্শক্তিগুলো ইরানের সমুদ্র সীমায় আর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ট্রফি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিতে চান বাংলাদেশের ফুটবলাররা। সকালে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দলের পক্ষ থেকে নিজেদের বিশেষ ইচ্ছার কথা জানান অধিনায়ক মিঠু চৌধুরী। সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপাজয়ী বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের 1 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পাশাপাশি সকলকে একটি করে বিশেষ ক্রীড়া কার্ড ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।